এখন যদি ওর কাছে আমি যাই, ও আমার বাঁচবার জন্য দিব না। পানি পানি খাই না, বাথরুমের পানি যখন পিপাসা লাগে আর তো কোনো কিছু করে না, নিজে বাধ্য হয়ে খাওয়ানো লাগতেছে। ওই সময় পাকিস্তানে কি বোঝাইছে জানি না, কিন্তু ও আমরা হঠাৎ করে রাজি ছিল, হঠাৎ করে রাইতে আমরা মায়ের দুধ শুরু করে দিচ্ছি। ওদের সাথে কেটা কেটা প্ল্যান করছে থেকে আপনার ভাই তো না করে আপনারটা পরে দেখবো। আর আপনার স্কুল ঘরের মতো ছিল, বললো ভিতরে মাঠটা ছিল। এত পরিমাণ কষ্ট হয়েছে বলার বাহিরে, যাতে সিদ্ধ হয়ে যেতেছি নিজের মধ্যে নিজে এরকম। তারপরে কষ্ট, আমার স্বপ্ন ছিল আমি ইউরোপের দিকে যাব, তো সার্বিয়া হয় নাই। তারপর চলে গেলাম আপনার এই লিবিয়া থেকে ইটালি যে যেতেছে, আমাদের গ্রাম থেকে সবাই ধরা পড়তেছে মাফিয়ার হাতে। তো আমার টার্গেট ছিল, যেহেতু লিবিয়া গিয়ে সহজে তুর্কির বিষয়টা হয়, গ্রিসে যাওয়ার কথা, গ্রিস যাওয়া যায়, গ্রিস থেকে আবার যাওয়া যায় জাহাজ করে ইটালি। তো আমি চাইছিলাম এটি সহজ পথ, যাতে আমি লিবিয়া যাব, লিবিয়া থেকে ভিসাটা লাগিয়ে গেলে আমি বিমানে করে ফ্লাইটে করে তুর্কি যাব। তো গেলাম। লিবিয়া যাওয়ার পরে লিবিয়া যাওয়ার জন্য আপনার কেমন টাকা খরচ হয়েছিল, বা এটার আপনার এই লিবিয়া যাওয়ার যে প্রসেসিং এটা কে করে দিছিল? আমার এক দূর সম্পর্কের খালাতো ভাই, উনি দালাল। উনি লিবিয়া অনেক লোক নিছে। তো আমি যে শুনছি, তারপর ওনার কাছে গিয়েছি, কথা বলছি, বলছে 4 লাখ টাকা লাগবে লিবিয়া গেলে। আর লিবিয়া থেকে ওখানে গেলে 3 লাখ টাকা লাগবে, টোটাল 7 লাখ টাকা তুর্কি পর্যন্ত। আমার কন্ট্যাক্ট হয়েছে, ওকে। তো কিছুদিন 10-15 দিন যাওয়ার পর বলছে তুই 50,000 টাকা দে, টাকা দিলে কনফার্ম হয়ে। তো এখান থেকে ওই 50,000 টাকা দিছি। 7 দিন পরে বলতেছে তোর ফ্লাইট কনফার্ম, তুই এত তারিখে চলে যাওয়া। তো আমি ঢাকা আসার পর আমি জানি না ওই দালালগুলির নাম, মহিনুদ্দিন নাম ছিল ওনার, আর আমার দু সম্পর্কের ভাইয়ের নাম ছিল বাসর। তো বাসর ভাই বলছে মনে ঠিকানা যাও ঢাকা শহরের মধ্যে। আমি গেছি, আমার কাগজপত্র এই ভিসা দিছে দুবাইয়ের। আমি গেলাম দুবাইয়ের মধ্যে, 7 দিন ছিলাম দুবাই। 7 দিন পরে আমার লিবিয়া চলে গেছি। লিবিয়াতে যাওয়ার পরে প্রথম ওই আমার কষ্টটা হয়েছে রিসিভ করে, আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করে যে সময় আনছে, দায়িত্ব ছিল না 24 ঘন্টার ভিতরে কোনো খাবারও দেয় নাই, কোনো কিছু যোগাযোগ করার জন্য দেয় নাই, কোনো সিস্টেমই ছিল না। খুব কষ্ট হতেছি। ওরা দিনের 12টার সময় উঠছে, কোনো খাবারের কোনো সিস্টেম নাই। তা আমি বলতেছি ভাই কোনো খাবার সিস্টেম নাই, যাতে আপনার এখানে আসছে। কোনো রকমভাবে আমি একজনের কাছ থেকে স্ক্রিন দেওয়া আমার মোবাইলে ওয়াইফাই নিয়েছি, ওয়াইফাইটা নিয়ে আমি আমার বাড়ির জানাইছি। আর যে দূরসম্পর্কের ভাইয়ের কাছে গেছি বাসর, ওনার আমি জানাইছি ভাই কি হইলো ভাই, বুঝলাম না, এত কষ্ট করতেছি না, কোনো খাবার নাই রিসিভ করে, এই পর্যন্ত রিসিভ করতে আমাদের নিল না, কারণ কি? ওরা কিন্তু তুই আমার জানাবি না, ওরা একটা কৌশল, পরে আমি বুঝতে পারছি এইগুলি হচ্ছে দালালের একটা কৌশল। এভাবে কথা বললে তো আর আমি কিছু বলতে পারবো না। তো বলছে আচ্ছা আমি দেখতেছি। পরে সাথে সাথে খাওয়ানোর ব্যবস্থা করছে। তো ওখান থেকে 1-2 ঘন্টা পরে এখান থেকে নিয়ে গেছে মেন জায়গা। ওনার যে উনি ওই সময় বাড়িতে ছিল। যাওয়ার পর থেকে কষ্ট করছি, কিন্তু ঘরে বলি নাই। দেখা যাইতেছে উনি বলছে থাকার জন্য ওনার কোম্পানির ক্যাম্পে, উনি ভালো একটা পোস্টে ছিল। তো কোম্পানির ক্যাম্পে ছিলাম 3-4 দিন। এরপরে 3 দিনেই বাহির বাকিরা দিছে আমার, কারণ বাইরের লোক লাগবে না এখানে। আমি বাইরে জানাইছি, বাইরে গেছি তুই বাড়ির কোনো কিছু জানাইস না, নাহলে আমার সম্মান থাকবো না। আমি জানাইছি না। 3 দিন আমি এমনি বাহিরে ছিলাম। লিক্স কি ওখানে মাফিয়া যে যেন তুললাম তো রাস্তা থেকে, তেমনি 3 দিন একবার যাই, যে সময় দায়িত্ব লোকটা চলে যেত আমি যাইতাম। তেমনি আমি 3টা দিন। তারপর উনি একজনের কাছে দিছে, রাজীব ভাই, ওখানে থাকতো উনি। রাজীব ভাই হচ্ছে আপনার খালাতো ভাইয়ের? না, খালাতো ভাইয়ের পরিচিত রাজীব ভাই, খালাতো ভাইয়ের পরিচিত। ওনার বাড়ি হচ্ছে বৈরব। উনিও কি মাফিয়ার ইয়ের সাথে যুক্ত ছিলেন? না, উনি মাফিয়ার সাথে যুক্ত ছিলেন না, কিন্তু উনি টাকার বিজনেস করতো ওখানে। যারা গেম দিত ওর বাড়ি যারা টাকা রিসিভ করতো, উনি ওই দিক দিয়ে দিনার দিত। এই বিজনেসটা উনি করতো। আর উনি দেশের থেকে নোট নিত, এতটুকুই। এই দালালি উনি করছে। আমার ক্ষেত্রে উনি কোনো জান না, শুধু ওনার কাছে গেছি থাকার জন্য। তো যাওয়ার পরে আমার সাথে আরো 3-4 জন ছিল। ওরা আবার চলে গেছে মিশ্রাতা, বেনগাজি, আপনার তিরিফুলি, 2টি ভাগ, 2 শাসনে চলে। একই দেশ, 2 শাসনে। 1 শহর থেকে আরেক শহরে গেলে পারমিট লাগে। আর মিশ্রাতা হলো তিরিফুলির আন্ডারে। তো অবশ্যই আমার পারমিট লাগবে ওখানে যাইতে হলে।
তো ভাই বলতেছে তোর পারমিট হইতেছে না এরকম ভাবে আমার 2 মাসের মতন রাখছে। আপনার খালাতো ভাই বলতেছে? জি জি। তো আমি আবার মেন দালালের কল দিছি, মহিনুদ্দিন করে নাম। ওনারা বলতেছি ভাই সমস্যা কি, আমরা আমার সাথে সাথে লোক আপনি মিশ্রাতা নিয়ে তুর্কিও পাঠাই দিচ্ছেন, আমি কেন না। পরে আমি ওনার সাথে কথা বলতেছি, কি ভাই কারণ কি, আমার টাকা কোনো সমস্যা নাই, টাকা দিব, এই যে আসছি 4 লাখ টাকা দিয়ে দিছি, আরো 3 লাখ টাকা নেবেন সমস্যা নাই, কিন্তু আমার তো জায়গা মতো পৌঁছাই দিবেন যেরকম ভাবে কন্ট্যাক্ট হয়েছে। তো ভাই আপনার সাথে তো আমি কোনো কন্ট্যাক্ট করি না, আপনার খালাতো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি, আপনার ভাই তো না করে আপনারটা পরে দেখবো। মানে মূল দালাল মানে ঢাকার দালাল হচ্ছে আপনার এই কথা বলতেছে যে জি। আপনার ভাই না করে আপনার জি পরে জি। পাঠানোর জন্য। বা আমি ধর আপনার আনি নাই, আপনার ভাই আমার কাছে দিছে, আপনার ভাইয়ের অনুমতির ভিত্তিতে তো আপনার আমি কোনো জায়গায় দিতে পারবো না। তো আমি বলতেছি তাই নাকি, তো আমি কল দিছি, কি ভাই এরকম কথা বলতেছে, তো ওনারা বলছে আপনি ওর সাথে কোনো কথা বলতে পারতেন না, তো আমার সাথে আর কোনো মেন দালালের কোনো কথা বলে না, মানে না বললে দিছি। আপনার ভাই মানা করছে? জি জি। তো এইভাবে কাটার পরে আমরা রুম থেকে একজন পারমিট নিয়েছে, আমি দেখছি পারমিট গেছে মিশ্রাতা কাজের জন্য উনি। তো আমি বলছি একই ড্রাইভার দিলাম, রাজীব ভাইয়ের এমনি পরিচিত ছিল ড্রাইভারটা। তো ড্রাইভারে বলছে কোনো কিছু সমস্যা হবে না, কিন্তু আমার মন বারবার বলতে মানে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করি আসলে কোনো সমস্যা হবে, আমার কাছে তুমি বলতে পারো। 27টা চেকপোস্টের মধ্যে 25 নম্বরও, এটা 25 দুইটা আর রয়েছে, দুইটার মধ্যে আর কোনো সমস্যা নাই কোনো। তো বলতেছে কোনো সমস্যা নেই, দেখ তুই কোনো ডরাইস না, বলতেছে মাফি খুব আমার মজুদ, বলতেছে আমি আছি তুই কোনো ডরাইস না। তা আমি বলছি তামাম, আমি বলছি ঠিক আছে। তো দেখা যাইতেছে যে সময় 2টার সময় আমরা গাড়িটা ভিতরে ঢুকাইছি, এরিয়ার ভিতরে, এরিয়াটা আবার আপনার স্কুল ঘরের মতো ছিল, বললো ভিতরে মাঠটা ছিল। তো ওখানে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে গাড়িতে মাসরি কয়জন আছে, বাঙালি কয়জন। মাসরি বলতে? মাসির বলতে একই গাড়িতে আপনার 8 জন আরো মার্সি ঢুকাইছিল রাস্তাতে। মাসরি কাদেরকে? মার্সি বলে আপনার ইজিপ্ট, মিশরের মার্সি বলে। তো আমি একা ছিলাম বাঙালি 1 জন, আর মার্সির ছিল 8 জন। আর ওই দিন বললাম বাকি 3 জনটা আগে নিয়ে গেছে, আমি দেখা। তো যে সময় বলতে আমার বাঙালি বলছে বোধ আমার নামায় ফেলছে ডাবার বেঁধেছে তৈরি দর্শক এই কথাটা বলছি, এতটুকু আর কিছু বলে নাই। আর অন্যরা যে আরো বাঙালি যাইতে চাইছে, ওরা যে সময় ধরছে দেখা যেতেছে ড্রাইভাররা যেভাবে ছুটাই নিছে, টাকা দিয়ে হইলেও ছুটাই নিছে ড্রাইভাররা, চাইলে সব সম্ভব, কিন্তু আমার ড্রাইভার বেশি গুরুত্ব দিছে না। অন্য ড্রাইভাররা অন্য গাড়িতে যারা যেসব বাঙালি আসে জি সেই গাড়ির ড্রাইভাররা হচ্ছে টাকা দিয়ে হলো বা যেভাবে পারে জি, জি। ওদেরকে ছোটে নিয়ে গেছে। জি, জি। আপনার ড্রাইভার এত গুরুত্বই দিছে না। তো যে সময় আমার একটা রুমের ভিতরে নিয়ে গেলো, চেক করতেছে, আমার সারা বডি চেক করতেছে বেগের থেকে, আমার কাছে 400-500 দিনার ছিল, ওই নিয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলছি, এখানে ওরা একটা করলো সেই মজুদ লেসেন্সিক আমার দেখ, আমি কিছু আমার কাগজপত্র সব ঠিক আছে, তোমার দৌড়লি করে মাফি কালাম তানি মারো, এটা মত নাজিব এমনি বলতেছে তুমি মরে যাবি, লগে একে 47 রাখে না আমার দৌড়ে দিছে, আমি কিছু খালাস মাফি কালাম না তানি মারো, বলছি আমি বুঝালিছি আমার আটকাই লাগবে। লিবিয়ান পুলিশ ছিল ওরা? জি লিবিয়ান পুলিশ ছিল ওরা। তো আমার সাথে আরো গাড়িতে যারা বাঙালি ছিল, একজন আমার সাথে চেক করতেছে, ও মোবাইলের লক খুলতে পারতেছে না, ওরা মারতেছে। তো আমি লগের খোলার আগে আমি মনে করেন লোকেশনটা আছে না তো আমার দিছে লকটা খোলার জন্য, আমি সাথে সাথে লোকেশনটা আমার খালাতো ভাইয়ের দ্বারা আরেক মামার কাছে পাঠাই দিছি লোকেশনটা, আমি এখানে দিনে আছি পাঠাইছি। এর ভিতরে আমি লাইভ লোকেশনে 8 ঘন্টা করে লাইভ লোকেশন 2বার দিছি ওরা। আর আমি যিনি এখানে আছি, এখানে লোকেশন আমি সাথে সাথে দিয়ে দিছি, যাতে আমার চুরাই নিতে পারে আমি কই আছি এটা জানতে পারবো। তারপর আটকে ফেলছে বাদে আমি ওয়েট করতেছি যে আমার ড্রাইভারকে ছুটাইবে, কারণ আমার একটা আত্মবিশ্বাস ছিল যাতে সবাই ছুটাইতে পারতেছে ড্রাইভারে। আমি ড্রাইভারে গেছি তুই টাকার জন্য টেনশন করছে, আমার এখান থেকে ছুটা, এমন অবস্থা খুব খারাপ, আরো বাঙালি ধরছে। যে সময় ওর আরো বাঙালির সাথে আরো মাসরি পাকিস্তানের সাথে আমার একসাথে রাখছে, ও তারপরে বুঝতে পারছি 200 লোক গেম দিছিল ইটালির জন্য, তারা ধরছে। ধরার পর যে সময় দিছে নামাইছে, নামানোর পর 60 জন লোক পলাই গেছে।
চারজন লোক পলাইবার পর মানে বড় অফিসারের হিসাব দিতে হইবে না, এই 60 জন লোক মিলাইতেছে এখান থেকে, যে টাকা দিতে সুরত আছে কেন অ্যাভেলেবেল লোক আছে, মিল করতে পারবো 200 লোকে। এই ফান্ড আমরা কইরা গেছি গা, আমরা বানাইছি কি আমরা ইটালির জন্য কিনে দিছি। তারপর এখানে 10-12 দিন হয়ে গেল, কোনো কিছু হবো না ভাই। বুক ফাইটটা কান্না হওয়ার কথা, বুক ফাইটটা কান্না হওয়ার কথা, এত অসহায় লাগতেছে। না কোনো পরিচিত লোক নাই, না কোনো কিছু। এরকম 3-4 দিন খাবারই খাই নাই, কারণ হচ্ছে খাওয়ানোর অবস্থা ভালো না, মানুষ যেমন কুত্তার মতো না খাই পড়তেছে খাওয়ানোর ভর্তি। পানি পানি খাই না, বাথরুমের পানি, যখন পিপাসা লাগে আর তো কোনো কিছু করে না, নিজে বাধ্য হয়ে খাওয়ানো লাগতেছে ওই সময় কোনো রকম। আর শরীরের অবস্থা বেশি ভালো না। তো আমরা চাইছি, আমরা আমরা যারা বাঙালি ছিলাম এর মধ্যে একটু ক্লোজ হলাম অনেকের সাথে, আমরা বলতেছি আমরা একটু অফার দিয়ে দেখি, ওরা তো শুধু বাংলাদেশ। আপনাদেরকে জেলে রাখা হয়েছিল? জি, জেলে বলতে একটা ক্যাম্প, ওখানে মেন জেল না, একটা চেকপোস্টের ওরা একটা জেল বানাইছে এখানে, চারিদিক দিয়ে আপনার পাহাড়ে দাঁড়া আছে, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, এখান থেকে যাওয়ার কোনো সিস্টেম নেই। তো আমরা 10 জনে গেছি, নামাজ চামাজ করে এই লোকটা পুলিশই, ওরা আবার নেশা করে, প্রচুর পরিমাণে নেশা করে। তো দেখছি সুস্থ আছে এখন, গেছি আমরা, আমরা বলছি দেখ তুই 1000 দেড়হাম চাইরা দেস, পরে আমরা জন প্রতি $1000 দিম, $10,000। ও মোটামুটি রাজি আছেন পাকিস্তানের কারণে, পাকিস্তানে কি বোঝাইছে জানি না, কিন্তু ও আমরা হঠাৎ করে রাজি ছিল, হঠাৎ করে রাইতে আমরা মায়ের দুধ শুরু করে দিছি। ওদের সাথে কেটা কেটা প্ল্যান করছে থেকে কেন অফার দিলাম, আমাদেরকে এইভাবে মারধর শুরু করে দিচ্ছে। 2-3 দিন এরকম নির্যাতনই করছে, অবস্থা কোনো রাখছে না শরীরের, খুব ভয়ঙ্কর অবস্থা ছিল। পরে সিদ্ধান্ত নিচ্ছি মারা যেতে যাবো, তো দেখ গেলে একটা এখান থেকে পালাইতে পারি কিনা। খোলামেলা ছিল তো, কিন্তু চারিদিকে গার্ড ছিল। তো রাতের 4টার দিকে হবে, 4টার দিকে আমরা ক্যাম্পের থেকে যেভাবে এর হাইলেক্স গাড়ি ছিল, আমরা ছাদের উপরে উঠেছি, এক ছাদের উপরে একতলাই ছিল এইভাবে। তো গিয়ে নামছি, নামার পর যেখানে আমরা চেকপোস্টে বাড়িঘর কোনো কিছু নাই। তোর খবর পাওয়া গেছে, খবর পাওয়ার পরে আমরা হাইলেক্স গাড়িতে খুঁজতেছে, আমরা বালো বালো সারা শরীরে বালু দেয়া আমরা মুখটা শুধু এমনি রয়েছি যাতে না দেখে আমাদের, কারণ চাঁদুরা রাত দেখা যায় সবকিছু। আর গরম, প্রচুর গরম, গরম বালু, রাত 4টার সময় প্রচুর গরম রয়েছে। তো দেখা যাইতেছে এত পরিমাণ কষ্ট হয়েছে বলার বাহিরে, যাতে সিদ্ধ হয়ে যাইতেছি নিজের মধ্যে নিজে এরকম। তারপরে কষ্ট করে আছি, জানি না চোখ বন্ধ ছিল, ওরা হঠাৎ করে ফসে হয়েছে, ওরা চলে গেছে এখান থেকে। আমরা হাঁটতে 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 পানির পিপাসা, প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগছে, প্রায় আমাদের লাগে 7-8 ঘন্টা আমরা শুধু হাঁটছি, কিন্তু কোনো বলতে পারি না কোন দিকে যাইতেছি, হাঁটার উপরে আছি। তো উটের পানি খাওয়ানোর পর এক ইতুবি ছিল, আফ্রিকান ইতুবি, অথবা সুদান হইতে পারে, ইতুবি সম্ভবত। তো ইতুবি আমরা বলতেছে তোর এরকম পানি খাইতেছে, তো আমরা নিয়ে পানি রুটি মুটি খাওয়াইতেছে। খাওয়ানোর পর আমরা শরীর ক্লান্ত হয়ে পড়ছে, আমরা ঘুমাই পড়ছি। কয় ঘন্টা ঘুমাইছি এটা বলতে পারি না, নাই মোবাইল নাই কোনো কিছু। হঠাৎ করে ওর যে লিবি ছিল মালিক মাজরার, ও আসছে, গান্ডা লাগায় হ্যান্ডসাপ করতে আছে, কোনো সমস্যা আমি ডরাইছি না, কিন্তু ও চলে গেছে। আমি এখন একটু নিরাপদ বলতেছি, তোর জন্য ভালো খাওয়া না আনিয়ে পরে হ্যাপসা আনছে, হ্যাপসা খাওয়ার পরে আমরা অটোমেটিক ঘুমাই গেছি, বলতে পারি না। খাবারের সাথে কি কোনো কিছু মিশে? না, খাবারের সাথে কোনো কিছু মিশে, কিন্তু আমরা শরীরের অবস্থা খুব খারাপ ছিল। খাওয়ানোর পরে ক্লান্ত হয়ে ওই আলসা করছে, আর খাওয়ানোর সাথে কোনো কিছু ছিল না। উনি আপনাদেরকে কি আশ্বাস দিছিল? আশ্বাস দিছে তোরা মিস্ত্রাতে যাবি, তো তোরা মিস্ত্রাতার মনে করে আমরা রাফরছ, তোরা কেরা তোরা যে চেকপোস্টটা তোরা মনোবিহীন দেয়া জায়গা মতো আইস, কারণ আমরা কাছাকাছি ছিলাম। যে মিস্ত্রাতে ধরেন 1 ঘন্টা গেলে 2টা চেকপোস্ট পার হইলো মিস্ত্রাতার আন্ডারে। তো এরকম আশ্বাস দিছে, কত আমি গাড়ি দিয়ে ফসাই দিন, তোরা একটু রেস্ট লো। তো গেছে খাবার আনছে, খাবার খাওয়াইছি, খাবার আনার পর হঠাৎ করে আমরা এই গাড়ি 3-4টা পুলিশের গাড়ি, 3-4টা পুলিশের গাড়ি আসার পরে ও সুন্দর করে আমরা দূরে লাইছে। আমরা মনে করছি কি যেখান থেকে প্রথম থেকে আসছি ওখানে বুঝে নিয়ে যাবো, কারণ নিলে ভাই এমন ভয়ঙ্কর অবস্থা দিছে, অনেকে পলাইছে। আপনার ঠ্যাংটা ঠাস করে ভেঙে লাগবে, 8টা ঠাস করে ভেঙে গেলাম। আপনার মনে করেন অনেকের
কি করে ওরা খেলে ওর সাথে গুল্লি এন্দা করবো মজা করা গুল্লি করে আবার এরকম মজা করে কথা বললোই বাড়ি মারে মাথা এরকম ভয়ঙ্কর অবস্থা মাথা লুললে ডাইরেক্ট বাড়ি একটা পাগল ছিল ও ডাইরেক্ট নির্যাতন করতো বলার বাইরে ওরা যে যাইতো বাইন্দা হালেকজারে ঠ্যাঙ্গের ফেতে চালাইতো একটা মুরব্বী ছিল ওর কম্বরটা চালাই দিছে লড়তে পারে না অসুস্থ মানুষের আরো মারে বেশি যারা পলা তা আমরা তো ভয় পেয়ে গেছি যদি ওরা ওইটা তো শেষ তো আল্লাহ বাসাইবার মালিক দুইটা নিচে ঠিক আছে কিন্তু নিস্তারতার আন্ডারে নেওয়ার পরে এখান থেকে 24 ঘন্টা পরে ট্রান্সফার করছে তিরুফুলি মেইন শহর তুরিকমাতা ছিলাম তুরিকমাতার জেল থেকে তুরিসিক্কা লয়ে গেছে তুরিসিক্কা জেলে খুব ভয়ঙ্কর প্রায় এখানে 800 লোক ছিল টোটাল একই রুমের ভিতরে বিশাল একটা রুম আপনার মনে করেন গুডাউন যেরকম রুম থাকে না এরকম রুম ছিল ওখানে প্রায় 2 মাসের মতন ছিলাম 2 মাসের মধ্যে খাওয়ানোর কষ্ট আপনার পাস্তা দিত পাস্তা আপনার একটা ফ্ল্যাটে একজন মানুষ যে খানাটা খাইতে পারে আমরা 10 জন এই খানাটা খাইতাম একরকম আপনার খানা এতটুকু বাধ্যযুক্ত বাথরুমের পানি খাইতাম আর সাথে কিরকম করে শোয়াইতো আপনার সিধা ভাবে একটা লোকের যেভাবে শোয়াইতো এভাবে লাত্তি দিয়ে দেয় চাপা এত পরিমাণ আর গরম লাল বাত্তি 24 ঘন্টা দিন রাত আমরা বলতে পারি না 2 মাস এইভাবে কাটাইছি পাগলের মতন অনেকে অসুস্থ হইতেছে আমি কি বলবো ভাই আমার সারে শরীর বুঝবার হয়েছে এমনকি আমি যেখানে বসতাম এখানে রক্ত দেখা যেত সারে শরীর মানে পচার অবস্থা আর আমার প্রায় 22-23 কেজি কমে গেছে আমার আড্ডি সব দেখা গেছে আমার কোনো মানে আমি প্রচুর মোটা ছিলাম কিন্তু আমার কোনো প্যান্ট কোনো গেঞ্জি লাগতো না এরকম অবস্থা এখন তো ওখানের মধ্যে একমাত্র শর্ট প্যান্ট করে সবাই পরতো এমন ভয়ঙ্কর অবস্থা ছিল তো ওখানে অনেকে গেম দিত দৌড়ান্ত ওখানে দৌড়ানোর পরে এখানে অনেক মাফিয়া এখান থেকে লোক কিনা নেয় 1000 2000 3000 ডলার করে ওরা আবার শরীফ মাফিয়া আছে আপনি ইউটিউবে দেখতে পারবেন ও আবার 17 লাখ টাকা চাইতো ও নিজে গেমও দিয়ে দিব 17 লাখ টাকা দিতে হইব আমি বললাম আমি শরীফ মাফিয়া দ্বারা যাওয়া সম্ভব না আমার বলে আর্থিক অবস্থা খারাপ তো অনেক মাফিয়া ছিল তো আমি রিসার্চ করছি কোন মাফিয়ার কাছে গেলে আমি কম টাকার ভিতরে ছোট এই রিসার্চটা কিভাবে করছেন রিসার্চটা যার আগে শরীফ মাফিয়ার কাছে ধরা ছিল আবার যারা গেম দিছে আবার ধরা খাইছে ওরা বলছে এই কথাগুলি কারণ আগে পুরানো লোকগুলি যারা জেলে ছিল ওর অবস্থা প্রচুর খারাপ ভাই আপনার সাবধান আপনি একটু সেভ করে থাকেন কিন্তু যে সময় খবরটা আইব কোন মাফিয়া আইছে আপনি এই মাফিয়ার আন্ডারে কারণ আমাদের ছুটাইতে পারতেছে না বাংলাদেশের এম্বাসি কোনো কাজেরই না বাংলাদেশের এম্বাসি চাইলে সব সম্ভব যাতে একটা লোক এনে রাখতাম আমি আমার দেশে পাঠাই দিই অনেকে অপেক্ষা থাকে যাতে আবার কোন সময় বাংলাদেশ এম্বাসি থেকে কাগজ দিবেন বাংলাদেশে যাম অনেকে এরকম অবস্থা হয়েছে বৃদ্ধ লোক হয়ে যায় না 60 বছরের বৃদ্ধ লোকের মতন অবস্থা শুয়াইতে একটা ইয়াং ফুলা কিন্তু কোনো রেসপন্স নাই তো এই সময়টাতে আপনার পরিবারের সাথে যোগাযোগ না কোনোভাবে আমি যোগাযোগ করতে পারি না কিন্তু হ্যাঁ যারা ছুটছে যারা না আমার আজকে মাফিয়া নিতেছে আমার কাছে অনেকই নাম্বার দিয়ে দিতেছে নাম লেখা আপনার ছেলে এরকম জেলা আছে আপনি ছুটাইতে চেষ্টা করেন তো আমি এরকম ভাবে নাম্বার দিয়েছি আমার ফ্যামিলির কাছে কিন্তু অনেকেই কল দিয়েছে বিশ্বাস করতে পারতেছে না আমার আম্মুরা ওরা অনেক চেষ্টা করছে পারছে না ছুটাবার জন্য তাই আমি বাধ্য আছি যেহেতু 2 মাসের উপরে হয়ে গেল এই জেলায় আমার ছুটাইতে পারতেছে না আমার তো ছুটতে হইব নাহলে আমার মরে যাবো যে অবস্থা দেখতেছি তো আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমি একটা মাফিয়ার কাছে নিজে চলে যাই সত্য হইলে বাঙালি মাফিয়া তো আমি নিজে সিদ্ধান্ত নিলাম যাতে বাঙালি মাফিয়ার কাছে চলে যাবো লিবিয়ার মাফিয়ার কাছ থেকে তো আমি একটা যারা কম টাকার ভিতরে ছুটাই ওনার কাছে আমি গেছি যাওয়ার পরে আমার কণ্ঠ দিয়ে কোনো কথা আসে না মানে জ্বর ঠান্ডিয়া কোনো কথা আসে না আমার কোন সময় আমার কপাল ফিটটা গেছিলো আমি নিজেও বলতে পারি না অবস্থা খুব খারাপ আমরা যারা এখান থেকে ছুটাইছে ওরা আলাদা আলাদা রুম রাখছে কারণ যেন শুইতে আছে রক্ত পড়তেছে সার শরীর থেকে রক্ত আসছে বুঝবার হইতেছে রক্ত অবস্থা খুব খারাপ বাঙালি মাফিয়ার কাছে যাওয়ার পর ওরাও মারধর করে টাকা লাগবো তাই বলছে ভাই আপনার কাছে আপনি আমার আনেন নাই আপনার কাছে আমি আইছি তো কীভাবে আমি বলছি দেখেন আপনার বিষয়ে হোক রিসার্চ করে আপনার কাছে আইছি কারণ আমার ভয়ঙ্কর অবস্থা আমি এরকম ছিলাম না আমার গায়ে হাত দিয়েন না আপনি টাকা পাই যাবেন
বাংলাদেশের টাইমের সময় মনে হয় 2টা-3টার সময় আমি কল দিছি আম্মুর কাছে। আমি প্রায় আধা ঘন্টার কথাই বলতে পারছি না, কান্না শুধু শুধু চোখ দিয়ে পানি আইতেছে, আমি বলতে পারি না। আর কত অবস্থা আমাদের বুঝা ফেলছে, কিন্তু আম্মা আমার কণ্ঠটা শিওর হইতে পারতেছে না। তো আমি বলছি, আম্মা তুমি 4 লাখ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিও। পরে যায় মাফিয়ার সাথে আমরা কথা বলবো, আমার ছেলের যাতে কোনো কিছু না হয়, আপনার চিকিৎসা করান, আপনার 4 লাখ দিন, আমার ছেলের যাতে কোনো কিছু না হয়। তারপর 4 লাখ টাকা আম্মা ওনার অ্যাকাউন্টে দিছে। উনি এমন একটা সিস্টেম যাতে অ্যাকাউন্টের মাধ্যমে একজন ধরতে পারবেন ওরা, এরকম কোনো একটা এজেন্ট নাম্বারে আপনার কোড নাম্বার দিয়ে এরকম একটা সিস্টেম করে দিয়েছে। যাই হোক, 3-4 দিন পরে আমরা মুখোশ পরায়া, একদম কাপড়ের মুখোশ পরায়া আমরা প্রাইভেট কার দা আমরা আবদুল্লাহ ইউনিয়নের একটা ছেলে থাকতো, তো ওর কাছে আমার নামাই দিয়েছি, আমরা ঠিকানা বলছি, ওর কাছে নামাই দিয়েছি মুখোশ পরায়া। 100 দিন আমার সাথে দিছি। তারপর এর ভিতরে আমি ছোটার পরে সব কিছু কাহিনী কি শুনি, ও 6 লাখ টাকা চাইতেছে ঘর থেকে। কিন্তু মানে ছোটার পর বলতে ওদের মাফিয়ার হাত থেকে ছাড়ার পরে আমি বাড়ির যে সময় 2-3 দিন হয়ে গেছে, 6 লাখ টাকা চাইছে। মানে কিন্তু আপনার খালাতো ভাই? হ্যাঁ, আমার খালাতো ভাই, কিন্তু ও জানতো না আমি মাফিয়ার কাছে ছুটটা গেছি, ও জানতো না। উনি এখনো জানে যে আপনি মাফিয়ার কাছে? না না না, এখন জানে না, এটা তো অনেক 1.5 বছর আগের কথা। না, তখন পর্যন্ত জানতো যে হচ্ছে আপনি মাফিয়ার কাছে? জি জি জি। তো উনি জানতো না, কিন্তু ও টাকা চাইতেছে। টাকাটা কিসের জন্য চাচ্ছে? আমার ছোটাইবো। কিন্তু যে সময় প্রথম ছিলাম যে চেকপোস্টে, ওখানে ওই জানতো আমি ছিলাম প্রথম, আর তো না এখানে। কিন্তু ও টাকা নিয়ে যাইতো শুধু টাকা। তো আম্মা বলছে কি প্রিয়া টাকা লয়ে যা। তো আসছে, তো আম্মা বলতেছে আমার ফুট কই, তুই তো তাহলে অবশ্যই তুই জানোস, যেহেতু 6 লাখ টাকা তুই আমাকে চাইতেছ, আমার ছেলে কই পাও। কিন্তু আম্মা জানাইছে না আমি ছুটটা গেছি। এটা মনে হয় ছোটার এর পরের দিন আসছিল আমরা বাড়িতে। তো মামা হঠাৎ করে আসা বললে তোর জন্য কি আর আমার বাইক না নাভের হাতে রাখছি, ছুটাই ফেলছি। ও বলার পর চিকুন গাম বার হইতেছে, কেমনি সম্ভব? খালাতো ভাই? হ্যাঁ, চিকুন গাম বার হইতেছে। আমি অডিওগুলি সবগুলি শুনছি। তো আজকে তোর অপমান করতে পারতাম, আজকে তোর আম্মু সাতাইছে, ও কিছু বলতে পারতেছে না। ওর একদম স্তব হইলেছে, কারণ ও জানে আমি বেশি কথা বলে। তো আম্মু আবার ভয় পাইছে কি, আমি যেহেতু লিবিয়া আছি, ও লিবিয়ার পুরানো লোক, ও যে আমার লিবিয়া দিয়ে কোনো ক্ষতি করে, এই কারণে ওরে কোনো আর আটকাইছে না। তো একটা কথা বলছে, আমি ওরে গিয়ে চিকিৎসা কিছু সব করবো। আর আমার কোনো পাত্তা দিছে না, আমি যে সময় আসলাম সুরটা গেছি গা, ও সব করবো আমার জন্য। তো ছোটার পর আমি ওখানে চিকিৎসা করছি, কোনো কাম হইতেছে না। ওখানে লবণাক্ত পানি সারে শরীরে ডালতাম, আপনার প্রচুর পুরাইতো, সারে শরীরের অবস্থা খারাপ। তো আমি মাসেক ছিলাম ওখানে, নিজেই ফল ফ্রুট বিভিন্নতা খাইতেছি। এর মধ্যে দিয়ে ও লিবিয়া চলে গেছে। খালাতো ভাই? ও বলছিল আমার কাছে আসবো, কিন্তু ও আসে নাই। কিন্তু যে মাফিয়া আমার কথা কাজে ঠিক পাইছে, দেখে ও আমার খুব পছন্দ করছে। ও বলছে, আমি ওর কাছে বিস্তারিত করছি, দেখ খেয়ে আইসে, হ্যাঁ আমার কাছে 6 লাখ টাকা চাইছে। তো মাফিয়া করতে হয়েছে, হ্যাঁ কেমন তোর খালাতো ভাই, ওরা তুই ধরাই দে। আমি বলছি ও বেনগাজি আছে, আপনার হচ্ছে টেলিফুলের আন্ডারে, নাহলে আমি কোনো কিছু করতে পারবো না এরকম। তো আমার কাছে যেহেতু আসবো, আমি চাইছিলাম আমার কাছে আসুক। তারপরে আমি ওই যে রাজীব ভাই ছিল, আবদুল্লাহ ছিল, ছেলেরা, ওরার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি। ও জানতো, কিন্তু ছুটাইছে না, ছুটাইবে বললে আর ছুটাইছে না। বিস্তারিত সব কিছু জানতে পারছি। কারণ রাজীব ভাই ডর ছিল, আমি যদি আবার বেনগাজি যাই, ও সব কিছু আমি ব্ল্যাক সিস্টেমে সব কিছু জানি, যে ওর কোনো আমি ক্ষতি করি। কারণ একটা মানুষ যেসব মাফিয়ার কাছ থেকে ছুটে, মাফিয়া সব লিঙ্ক জানে, ক্ষতি করতে পারে যারা। এরকম অবস্থায় লিবিয়ার মধ্যে আপনি হারতেছেন, আপনারা বিক্রি করে দিতে পারবেন, আপনি বলতেই পারতেন না, পিছন আপনারা বিক্রি করে দিন, শুধু তুললে নিব আপনারা। এমন ভয়ঙ্কর অবস্থা ছিলাম। তো চলে আসে, ও যে আসে নাই। কিন্তু এক কথাই বলছে, এখন যদি ওর কাছে আমি যাই, ও আমার বাঁচবার জন্য দিব না। আপনার খালাতো ভাই? ডাইরেক্ট সরাসরি ওর আম্মুর কাছে বলছে, কিন্তু ওর আম্মু